আরে নিশা, তুমি এত বড় লোক, তোমার বাড়িতে 4-4টে গাড়ি আছে, তাও আমার মতন মিডল ক্লাস ছেলের সাথে তুমি থাকো। আমার এই সেকেন্ড হ্যান্ড বাইকে তুমি ঘোরো আর নিজের পয়সার একটুও সুযোগ নাও না। টাকা পয়সা জানি না লোকেদের এত পছন্দ কেন, আমার তো ছোট্ট ছোট্ট খুশিতেই শান্তি হয়। তোমার বাইকে ঘোরা, টপরিতে চা খাওয়া, ধাবাতে খাবার খাওয়া, এতেই মজা হয়। তুমি সত্যি অনেক আলাদা সবার থেকে, জানো তো। সেই রাতই ডান্স বারের ভেতরে রণবীর নিজের দুজন বন্ধুর সাথে পার্টি করতে যায়। আরে ঠিক আছে, অনেক ডান্স করে নিয়েছি আমরা, এবার একটু রাতের ব্যাপারেও ভাবা হোক। হ্যাঁ, ম্যানেজারের সাথে আমার কথা হয়ে গেছে, চলো এবার যাই আমরা। এটা শুনে ওরা দুজন খুশি হয়ে যায়। তারপর ওরা তিনজন ওখান থেকে ওঠে আর আলাদা আলাদা রুমে চলে যায়। আরে ইয়ার, ও কোথায় গেল? তক্ষুনি দরজা খোলে আর একটা মেয়ে ভেতরে আসে। তার মাথায় সোনার মুকুট ছিল, কানে সোনার ভারী অলংকার, আর তার শরীরেও কাপড়ের জায়গায় সোনা আর রূপোর গয়না লাগানো ছিল। আরে বাপরে, একজন বার ডান্সারের শরীরে এত মূল্যবান গয়না! তোমাকে দেখে স্বর্গের অপ্সরা মনে হচ্ছে। রণবীর সেই মেয়েটাকে নিজের কাছে টেনে নেয়। আমার কাছে আপনার জন্য আরো একটা উপহার আছে, দেখুন একটু। উফ, সোনার এত ভারী গজাল! এই উপহার শুধু তোমার জন্য। সেই মেয়েটার চোখ লাল লাল হয়ে ওঠে। সে দেরি না করে দুটো কিল রণবীরের চোখে ঢুকিয়ে দেয়। রণবীর, কি হয়েছে নিশা সোনা? তোমার এত ভয় করছে কেন? মা, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। রণবীর কোথায়? তক্ষুনি নিশার মোবাইলে রণবীরের নাম্বার থেকে কল আসে। হ্যালো রণবীর, কোথায় তুমি? নিশা, আমি রণবীরের বন্ধু মোহিত বলছি। তুমি তোমার পেরেন্টদেরকে নিয়ে ডান্স বারে চলে এসো, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি চলো মা, আমার মন খুব ঘাবড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যেই নিশা নিজের মা বাবার সাথে ডান্স বারে পৌঁছায় আর নিজের ভাইয়ের ভয়ঙ্কর মৃত্যু দেখে তার মন কেঁপে ওঠে। রণবীর, আমার সোনা! নিশা এটা দেখে অজ্ঞান হয়ে যায়। রণবীরের মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর বলরাজের চেহারায় আশ্চর্য রকমের ভয় দেখতে পাওয়া যায়। কিছুদিন পর। নিশা, ওই ঘটনা কবে ঘটেছে তুমি এখনো সেগুলো মনে করছো? আর কতদিন এইভাবে চলবে? আমি বুঝতেই পারছি না, যেটা আমি স্বপ্নে দেখেছিলাম ঠিক সেইভাবেই রণবীরের মৃত্যু কি করে হলো। মাও সেই সময় রণবীরের ঘরে বসে তার ছবিগুলো দেখছিল। হঠাৎ করে সে ঘুঙরুর আওয়াজ শুনতে পায়। সে ঘর থেকে বাইরে বেরোয়। করিডোরে থাকা অন্ধকারের মধ্যে সে কিছুটা দূরেই সেই মেয়েটাকেই দেখতে পায়, যার শরীরে অনেকগুলো গয়না অন্ধকারেও চমকাচ্ছিল। কে গো তুমি? সেই মেয়েটা এক ঝটকাতেই তার সামনে চলে আসে। তার লাল লাল চোখ মানবীর চোখের দিকেই দেখছিল। তাকে দেখে মানবী প্রচন্ড ভয় পায় আর তার চিৎকার বাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে। মা! মানবীর আওয়াজ শুনে সবাই রণবীরের ঘরে পৌঁছায়। সামনের দৃশ্য দেখে সবার মন কেঁপে ওঠে। মানবীর লাশ মাটিতে পড়েছিল। একটা সোনার নকিলা তলোয়ার মানবীর কানের ভেতরে ঢুকে অন্য কান দিয়ে বাইরে বেরিয়ে গেছিল। মা! এখন আমি তোর মেয়ে নিশাকে অন্ধকারের দুনিয়াতে নিয়ে যাব। তুই নিজের টাকা পয়সার সাথে একা থেকে এইভাবেই নিজের দিন গুনিস। এটা কার আওয়াজ বাবা? এ হলো সেই আরে কে? মায়া। এই কথাটা সেই দিনের
যখন আমার মাগ্নির সাথে বিয়ে হয়েছিল সেই সময় আমার কাছে একদম পয়সা কড়ি ছিল না। তুমি সবসময় কেন অস্থির থাকো? ভাবতে থাকো, ভগবান এতটা তো আমাদের দিচ্ছেনই যাতে আমরা ভালো করে শান্তিভাবে 2 টাইমের খাবার খাচ্ছি। না, আমি এতে সন্তুষ্ট হতে পারবো না। এরপরে কি হবে? যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে ওদের ভবিষ্যতের কি হবে? সেই সব ভগবান দেখে নেবেন। ভগবান এই পুরো সৃষ্টিটা চালাচ্ছেন, আমাদের ঘরও উনিই চালাচ্ছেন আর সামনেও চালাবেন। ওর কথা শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাই। চিন্তা করতে করতে জঙ্গলের অনেক ভেতর অবধি ঢুকে পড়ি আমি। একজন তান্ত্রিকের কাছে আমি রমেশকে বসে থাকতে দেখতে পেলাম। বাবা, উপাসনা করছি আমি প্রায় অনেক বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমি কিছুই অর্জন করতে পারিনি। ভয় পেও না, পুরো মনোযোগ দিয়ে 2টো রাত আরও কাটিয়ে দাও। তোমার ভাগ্যতেই সব কিছু রয়েছে। এমনটা কখনো হয়নি যে সিদ্ধির পরে মায়া নিজের ভক্তকে দেখায়নি। সিদ্ধ পুরো হয়ে যাবার পরেই তোমার কাছে এত সম্পত্তি হবে যা সম্পত্তি পুরো গ্রামে কারোর কাছে থাকবে না। বিশ্বাস রাখো, শ্রদ্ধা রাখো। যে মায়ার উপাসনা ও তখন করছিল ওর ব্যাপারে আমি আমার দিদির কাছে শুনেছিলাম। অন্ধকারে থাকতে থাকতে মায়ার কাছে ওই শক্তি এমন রয়েছে যে পাথরকেও সোনা করে তুলতে পারে, কিন্তু সেটাকে সিদ্ধ করা এতটা সহজ নয়। নবরাত্রি পর্যন্ত কঠিন উপাসনা করতে হয়। 3 দিন অন্তর অন্তর কালো মুরগির বলি দিতে হয় ওর কাছে। প্রতিদিন খাবারে মাংস সেবন করতে হয়, আর অনেক কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় মায়ার উপাসনাতে। তো তুমি কি করেছিলে বাবা? ওনাকে কি তুমি সিদ্ধি দিয়েছিলে? যেই দিন রাত্রে রমেশ নিজের সিদ্ধি পূরণ করে নেয় সেই দিন রাত্রে ওর সামনে সমস্ত পাথরগুলো সোনার হয়ে যায়। ও খুব খুশি ছিল ওগুলো পেয়ে, কিন্তু তখনই আমি ওখানে চলে আসি। আমি রমেশকে মেরে ফেলি, আর ওই 7টা পাথর যেগুলো সোনার হয়ে গিয়েছিল আমি ওগুলো নিয়ে নিই সঙ্গে সঙ্গে, আর সেইগুলোর জন্যই আমি এত বড়লোক হয়ে যাই। বাবা, কি লাভ হলো কারোর ধন লুটে নিয়ে ধনী হওয়ার? আমি আমার মাকে আর দাদাকে হারিয়ে ফেললাম, আর জানি না আমার কি হবে এখন। নিশা, এইভাবে হেরে যেও না। আর বাবা, এখন তুমিই বলো আমরা নিশাকে কিভাবে হেল্প করতে পারি? হয়তো ওই বাবার সাথে কথা বলতে হবে আমাদের। সে কি এখনো বেঁচে থাকবেন? চলো গিয়ে দেখি। আমি জানি ওনার আশ্রমটা কোথায়। মায়াকে সিদ্ধি করালে পরে মায়া শুধু নিজের সাধককেই ধনসম্পদ দেয়। ওর ধন শুধু সেই ব্যবহার করতে পারে। ও যেই মারা যায় তখন সব শেষ হয়ে যায়। কিন্তু তুমি মায়ার ধন রমেশকে ব্যবহার করতে দাওনি, আর ওকে মেরে নিজে ওর ধন লুটে নাও। সেই জন্য মায়া তোমার কাছ থেকে ওই ধন কেড়ে নেয়নি, কারণ 20 বছর পরে সে এখন আবার ফিরে এসেছে। যেই খুশি তুমি মায়ার ধন থেকে উপলব্ধি করেছ সেই সমস্ত খুশিকে একেবারে লণ্ডভণ্ড করার জন্য। তাহলে এখন কি নিশাকে কোনোভাবেই আমরা বাঁচাতে পারবো না? বাবা কিছু বলতেন তার আগেই আবহাওয়া বদলায় আর তুফানি হাওয়া বইতে শুরু করে, আর ওদের সবার একটা ভয়ঙ্কর হাসি শোনা যায়। কেউ বাঁচাতে পারবে না তোমাদেরকে। মায়া দেবী, মায়া দেবী, আমি এনার সাথে থাকি না, আমি এনাদের সাথে নই। এইটুকু বলে বাবা ওখান থেকে চলে যান। নিশা মা, তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ো। ওরা 3 জন কারে বসে আর বলরাজ গাড়ি আবার বাড়ির দিকে রওনা দেয়। ওরা 3 জন বাড়ি পৌঁছায় তখন ওখানে আশ্চর্য রকমের শান্তি ছিল। এখন আমরা কি করব? কি করে তোমাকে বাঁচাবো নিশা? তুমি এখান থেকে চলে যাও মাধব, আমার কারণে তুমি নিজের প্রাণ হারিয়ে ফেলো না। মায়া তাদের সামনে চলে আসে। তোমার ভবিষ্যৎ সামনে নিশা। সে একই ঝটকায় নিশাকে মাধবের কাছ থেকে নিয়ে নেয়। মাধব! বাড়ির ঠিক সামনে হাওয়াতে একটা গোল ঘেরা তৈরি হয়, যার অন্যদিকে অন্ধকার ছিল। তুমি এখন আমার সাথে ওই দুনিয়ায় যাবে। কালো দুনিয়ার অন্ধকারে থাকবে তুমি, আর সেখানেই তোমার মৃত্যু হবে, আর তোমার আত্মাও সেখানেই থাকবে। মায়া,
আমি তোমার সামনে হাত জোড় করে বলছি, আমি যা কিছু করেছি নিজের পরিবারের জন্য করেছিলাম, কিন্তু এখন আমার পরিবার যদি না বেঁচে থাকে, আমার একমাত্র সব থেকে মূল্যবান জিনিস আমার মেয়েটাও তোমার কাছে রয়েছে। আমি ওকে সব সময়ের জন্য এখান থেকে নিয়ে যাব। মায়া নিশাকে মাটিতে ফেলে দেয় আর তার পা ধরে তাকে বাইরে তৈরি গোল ঘেরার দিকে ঘষতে ঘষতে নিয়ে যায়। নিশা, আমিও তোমার সাথে যাব। মাধব নিশার হাত ধরে ফেলে, কিন্তু তা সত্ত্বেও মায়া তাকে ঘষতে ঘষতে বাড়ির বাইরে নিয়ে আসে। তার সাথে মাধবও বাইরে পর্যন্ত পৌঁছে যায়। এই সব কিছুকে আমি শেষ করবই আর নিজেকে তোমার কাছে সঁপে দেব সারা জীবনের মতো। এখন বলরাজ নিজের বাড়ির ভেতরে যায়। সে সবার আগে কিচেনে গিয়ে গ্যাস অন করে দেয়। গ্যাস পুরোপুরিভাবে এখন বাড়িতে ছড়িয়ে পড়েছিল। সে বাইরে আসে আর তারপর সে কারের ভেতরে বসে বাড়ির নিচে বানানো গ্যারেজে লাগিয়ে দেয়। বাবা, এরকম করো না। বলরাজ এখন গাড়ির বাইরে বেরোয়। সে ফিউল ট্যাঙ্ক খোলে আর তারপর দেশলাই জ্বালিয়ে তার ভেতরেই ফেলে দেয়। তক্ষুনি একটা ধামাকা হয় আর কার ব্লাস্ট হয়ে যায়। সেই ব্লাস্টের সাথে সাথেই বলরাজেরও টুকরো টুকরো হয়ে যায়। ঘরের ভেতরে গ্যাস ছড়িয়ে পড়েছিল, তাই ঘরের ভেতরেও আগুন ঢুকে যায় আর আরও একটা ধামাকায় পুরো ঘর পুড়ে যায়। বাবা! ধামাকার আওয়াজ শুনে মায়া থেমে যায় আর সে ঘুরে দেখে বলরাজের সাথে সাথে তার সমস্ত পয়সা কড়িও শেষ হয়ে যায়। বলরাজ তার কর্মের শাস্তি পেয়ে গেছে। যেই ধন সে লুটে নিয়ে এসেছিল তার সাথেই সেটা ভস্ম হয়ে গেছে। আমি তোমাকে কোনো শাস্তি দেওয়ার অধিকার রাখি না। এটা বলে মায়া উধাও হয়ে যায়। মাধব কাছে যায় আর সে নিশাকে আলিঙ্গন করে।